তো হ্যালো স্টুডেন্ট, আজকে লাড্ডু মোড়ের চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মিলন। তো আমরা আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের এমডিসি পেপারের যেটা জেন্ডার স্টাডি আছে, সেই জেন্ডার স্টাডির একটা সাজেশন দেওয়ার কথা ভেবেছি। কারণ এই সামনে পরীক্ষাটা আছে, তোমাদের পরীক্ষা এই কদিন পরেই হবে, হয়তো 2 তারিখে শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে আমাদের কলেজের ব্যস্ত থেকে একটা দিয়ে দিই সাজেশন, ঠিক আছে? তো তোমাদের জেন্ডার স্টাডি এমডিসির যে পার্টটা আছে সেখানে আমি একটা সাজেশন করেছি। এবারে এরপরও আরও যদি মানে যে এমডিসি সাজেশন লাগে বা ভিএসসি সাজেশন লাগে, তোমরা কমেন্টে বলবে, আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে এমডিসি জেন্ডার স্টাডি বা লিঙ্গ হচ্ছে বিদ্যার একটা পার্ট, যেটা পরীক্ষা সামনে তোমাদের আছে, 2 তারিখ থেকে খুব সম্ভবত শুরু হবে। দেখে প্রথম যেটা কোশ্চেনটা লিখেছি আমি 1 নম্বর, সেটা হচ্ছে জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের পার্থক্য। এই কোশ্চেনটা স্টার মার্ক করে দাও। এই কোশ্চেনে তোরা স্টার মার্ক করে দিবি, কারণ এটা প্রায় পরীক্ষায় পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবারে জৈবিক লিঙ্গ কি, সামাজিক লিঙ্গ কি? জৈবিক লিঙ্গ মানে হচ্ছে বায়োলজিক্যাল, যে আমাদের শারীরিক গঠন যেটা আছে, সেই শারীরিক গঠন দেখে যদি আমি লিঙ্গ নির্ধারণ করি। যেমন একজন হাঁটছে, সে যদি তার চুলটা বড়া হয়, বা তাকে যদি হচ্ছে হাসপাতালে যখন আমাদের নিউবর্ন বেবি হয়, তখন তাকে দেখে আমাকে কি বলতে হয় যে এটা ছেলে না মেয়ে? তখন আমরা দেখেই বুঝি যে হ্যাঁ এটা ছেলে বা এটা মেয়ে। মানে আমরা কি দেখি? শারীরিক গঠন দেখি, শারীরিক বৈশিষ্ট্য দেখি, ঠিক আছে? দেখে আমরা নির্ধারণ করতে পারি যে হ্যাঁ এটা ছেলে বা এটা মেয়ে। এটা কিভাবে করতে পারি? বায়োলজিক্যালি করতে পারি, ঠিক আছে? বোঝা গেল। এরপরে কি আছে? সামাজিক লিঙ্গ। এই সামাজিক লিঙ্গ আর জৈবিক লিঙ্গ পার্থক্য হচ্ছে, এটা দুটোই লিঙ্গ, ঠিক আছে? দুটোই লিঙ্গ। একটা হচ্ছে সেক্স মানে জৈবিক লিঙ্গ, আর জেন্ডার মানে হচ্ছে সামাজিক লিঙ্গ। এবার সেক্স অ্যান্ড জেন্ডার যখন দেখবি ফর্ম ফিল আপ করিস তোরা, তখন কোথাও লেখা থাকে সেক্স, কোথাও লেখা থাকে জেন্ডার। এবারে আমরা কনফিউজ হয়ে যাই, তাহলে মানেটা কি একই? দেখ, দুটোই তো লিঙ্গ, কিন্তু এর মধ্যে কিছু বিস্তর ছোট একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হলো এটা, যে জৈবিক লিঙ্গ মানে বায়োলজিক্যাল, যে মানুষের শারীরিক গঠন দেখে আমি যেটা নির্ধারণ করব, সেটা হচ্ছে জৈবিক লিঙ্গ। দিস ইজ এ বায়োলজিক্যাল, উপরওয়ালা আমাদেরকে দিয়ে দেয়, ভগবান আমাদেরকে দিয়ে দেয়, ইন্ট্যাক্ট করে দেয়। আর সামাজিক লিঙ্গ মানে হচ্ছে যেটা সমাজ গঠন করবে। যেমন ধর একটা ছেলে, সে যদি হঠাৎ করে একটা মেয়েদের শাড়ি পরে যায়, সে যদি চুল ফলস চুল লাগিয়ে দেয়, তখন তার সামনে দেখে দেখা আমি কি বলবো? মেয়েই বলবো। অথচ যদি তার আমি পুরোটা মানে চেক করি, তখন কি জানবো? সেটা ছেলে। আমার মনে আছে একটা, আমি কদিন একটা ভিডিও দেখছিলাম মানে ফেসবুকে, যে একজন ছেলে, সে ভুল করে একটা ছেলেকে বিয়ে করেছে। কি করে বিয়ে করেছে? কারণ সে হচ্ছে তার প্রোফাইলে মেয়ের ডিপি রেখেছে, আর সে তার সাথে কন্টিনিউ হচ্ছে চ্যাট করছে। এর সমস্যা কি হয়? সে মেয়ের ডিপি রেখেছে, আমরা কি সামাজিক মানুষ, আমরা কি ডিপি দেখে খুব ভালো লাগে, বাবা রে কি সুন্দর দেখি তো, কচি মুখটা, দেখে আমরা চ্যাট করি। তো সেম ভাবে আমাদের কি হয়? আমাদের সমস্যা হয়, আমরা সামাজিক লিঙ্গটা বেশি নির্ধারণ করি। যাকে বেশি না বকে, আমি পরের ক্লাসগুলো আরো ভালো করে বলবো। তো প্রথম কি আছে? যে সামাজিক লিঙ্গ মানে সেক্স অ্যান্ড জেন্ডারের পার্থক্যটা পড়বি। দ্বিতীয় কোশ্চেন কি আছে? সেক্সুয়ালিটি মানে যৌনতা বা যৌন আবেদন বা সেক্সুয়ালিটি কাকে বলে, এবং এর টাইপগুলো কি কি। সেক্সুয়ালিটি মানে কি? যে একজন ব্যক্তির সেক্স ওরিয়েন্টেশন কেমন, মানে সে অন্য লিঙ্গের প্রতি আকৃষ্ট হচ্ছে না হয়নি, আর যদি হয় সে কিভাবে হচ্ছে, ঠিক আছে? তার কাকে বলে, তার ভাগগুলো, এর ভাগগুলো আছে হোমোসেক্সুয়াল মানে একই লিঙ্গের প্রতি আকর্ষণ, হেটারোসেক্সুয়াল ডিফারেন্স লিঙ্গের প্রতি আকর্ষণ, বাইসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল, এই যে আমি এগুলো পড়িয়েছিলাম, ঠিক আছে? তো এগুলো মোটামুটি দেখিস, এই কোশ্চেনটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়েছিল। আর আরেকটা আছে লিঙ্গ সোশ্যালাইজেশন বা লিঙ্গ সামাজিকরণ। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সামাজিকরণ মানে কি হচ্ছে? যে যদি মানে আমি লিঙ্গকে ভাগ করে দিই, মানে ছেলে এবং মেয়েকে যদি ছোটবেলা থেকেই যদি আমি হচ্ছে মানে শিখিয়ে দিই, আমরা জন্মগ্রহণ করেছি, তো জন্মগ্রহণ করার পরে আমি কি করে বুঝবো যে আমি ছেলে, বা যে মেয়ে সে ফিমেল, সে কি করে বুঝবে যে সে মেয়ে? আমরা কি ছোটবেলা থেকে পরিবারের মাধ্যমে শেখাই যে মেয়েরা এই পোশাক পরবে, ছেলেরা এই পোশাক পরবে, মেয়েদের নাম অন্য ধরনের, কালার অন্য ধরনের। এই যে ভাগ করে দেওয়া, যে লিঙ্গটাকে যে আগে মানে যেটা প্রাকৃতিকভাবে পেয়েছিলাম নর্মাল, তো কিন্তু কোনটা ছেলে কোনটা মেয়ে এটা শেখাচ্ছে কারা? মানুষেরা। তো সেইটা যে ভাগটা, সেই ভাগটাকে বলা হচ্ছে লিঙ্গ সামাজিকরণ বা সোশ্যালাইজেশন, ঠিক আছে? এবং হোয়াট অ্যাবাউট দ্য এজেন্ট মানে কারা কারা করে এই লিঙ্গ সোশ্যালাইজেশন, কারা কারা করে, তার মাধ্যমগুলো কি কি, এটাও কিন্তু পরীক্ষায় পড়তে পারে। এটাও স্টার মার্ক করে রাখ, ঠিক আছে? বোঝা গেল। এটা খুব সময় 2024-এ পড়েছে, যদি কোশ্চেনটা আমি, এটা 2024 সালে এমডিসিতে পড়েছে, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোর ম্যাসকুলিনিটি অ্যান্ড ফেমিনিটি, মানে পুরুষত্ব এবং নারীত্বের বৈশিষ্ট্যগুলো কি কি। যদি কোশ্চেন পড়ে যে ভারতীয় পুরুষত্বের বৈশিষ্ট্য, নারীত্বের বৈশিষ্ট্য, বা পুরুষত্ব কি নারীত্ব কি, বা পুরুষত্ব নারীত্ব সম্পর্কে টিকা লেখো, একই কোশ্চেনের অ্যান্সার একই কোশ্চেন, ঠিক আছে? ম্যাসকুলিনিটি মানে কি? পুরুষত্ব মনোভাব। আর ফেমিনিটি মানে কি? নারীত্ব। পুরুষত্ব মানে কি?
যেমন একটা ডায়লগ আছে যে মার্দ কো দর্দ নেই হতো, এই যে কথাটা বলি না, মার্দ কো দর্দ নেই হতো, মানে পুরুষরাদের কষ্ট হয় না, পুরুষদের মানে হচ্ছে কি বলে মানে তাদের আঘাত লাগে না, ঠিক আছে, তাদের কষ্ট লাগে না, মানে ছেলে মানুষে কি ভয় পাচ্ছিস, এই যে টার্ম গুলো, মানে পুরুষকে দেখানো হয় কি একজন শক্তিশালী, একজন হচ্ছে সিংহের মতো দেখানো হয়, কোনোদিন মেয়েকে বলা হয় কি সিংহের মতো মেয়ে না, বাঘিনীর মতো বলা হয়, ঠিক আছে। তো নারীদের ক্ষেত্রে কি হয়, নারীদেরকে ফুলের মতো কোমল, মানে তাকে হচ্ছে নারী মানে কি মেয়েদেরকে হাত তুলছিস মানে নারীদেরকে দুর্বল ভাবে দেখানো হয়, দুর্বল। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা প্যাট্রিয়ার্কি ম্যাট্রিয়ার্কি সোসাইটি পড়ার সময় জানি যে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে লিখতে হবে, ফ্যামিলিটি ম্যাসকুলিনিটি, এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এরপরে যে এই কোশ্চেনটা স্টার মার্ক কর, এই কোশ্চেনটা কিন্তু এক্সামে পরীক্ষায় পড়তে পারে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হয়তো পড়ে গেছে। জেন্ডার ইজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, মানে লিঙ্গ হচ্ছে সামাজিক নির্মাণ, জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, লিঙ্গ হচ্ছে সামাজিক নির্মাণ। এই ইংলিশ টার্ম দিতে পারে, দিয়ে বলে এ ব্যাখ্যা করো, এর মানেটা কি, যে এই যে জেন্ডার, মানে জেন্ডার বাংলা কি, সামাজিক লিঙ্গ। সামাজিক লিঙ্গ কারা গঠন করলো, পরিবেশ থেকে তো হয়নি, আমাদের পরিবার মানে সমাজ গঠন করেছে। যে সাপোজ একজন ছেলে যদি মানে মোটা প্রাপ্তবয়স্ক আমার মতো ছেলে যদি বাইরে বেরোয়, তখন আমার ঘরের লোককে যদি বলি আমাকে একটা পোশাক কিনে দাও, তখন আমার মা নিশ্চয়ই আমার জন্য শাড়ি কিনে আনবে না, জামা প্যান্ট কিনে আনবে। তাহলে সে শাড়িটা কেন কিনলো না, তাহলে সে বুঝে গেছে যে ছেলেদের পোশাক হচ্ছে শার্ট প্যান্ট, শাড়িতে নিশ্চয়ই কিনে আনবে না। এই যে পোশাকের পোশাকের ক্ষেত্রে ভেরিয়েন্স বা খেলনা, যদি আমি বলি খেলনা আমি কিনবো, তখন আমার মা কি করবে, আমার মা হচ্ছে বন্দুক কিনে আনবে, কারণ আমি ছেলে। আর আমার বোনের জন্য কি আনবে, খেলনা বাটি কিনে আনবে। এই যে খেলনার ক্ষেত্রে ডিফারেন্স, বা রঙের ক্ষেত্রে পিঙ্ক কালার গুলো দেখবি বেশিরভাগ মেয়েরা প্রেফারেন্স করে, আবার ব্ল্যাক বা হচ্ছে হোয়াইট কালার গুলো ছেলেরা প্রেফারেন্স করে। আবার শিক্ষার ক্ষেত্রেও দেখবি যেগুলো ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, এই যে সাবজেক্টগুলো ছেলেরা নেই, আবার হচ্ছে এডুকেশন সংস্কৃত, এই সাবজেক্টগুলো মেয়েরা নেই, ঠিক আছে, মানে এই শিক্ষা ক্ষেত্রে বল, আবার তোর হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বল, আবার কোথাও বাইরে পড়তে যাওয়ার জন্য, ঠিক আছে, মানে এই যে মানে সমাজের প্রতিটা চলার ক্ষেত্রে, যেমন ধর যদি কোনো মানে ফিমেল যদি জোরে কথা বলে, তখন কি বলে, "এই, জোরে কথা বলছে, মেয়ে মানুষ জোরে কথা বলছে, চুপ করে থাক", এই কথা বলার স্বাধীনতা, মেয়ে মানুষ বাইরে যাবে না, এই যে মানে এই যে একটা মানে কন্ট্রোল, এই যে এই কন্ট্রোলটা কে করে, সমাজ তৈরি করে, ঠিক আছে, এই কন্ট্রোলটা তৈরি করে সমাজ। এই তার জন্য বলা হচ্ছে যে সেক্স যদি মানে ভগবান উপরওয়ালা বায়োলজিক্যালি পেয়ে যায়, কিন্তু জেন্ডারটা কারা দিবে, দেবে হচ্ছে সমাজ। যদি সমাজ আমাদেরকে বলতো শাড়ি পরে, যদি আমাদের পুরো আগেকার যুগে যদি আমাদের দাদু ঠাকুমা আরো যদি মানে উপরের দিকে, তারা যদি ছেলেরা যদি শাড়ি পরতো আর মেয়েরা যদি প্যান্ট শার্ট পরতো, তাহলে আমাদের এই অভ্যেসটা থাকতো। সেখানে তৈরি হয়ে গেছে বলে আমাদেরকে এই কালচারটা ফলো করতে হচ্ছে। ক্লিয়ার? লিঙ্গ বৈষম্য কি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে সলভ করতে হবে। লিঙ্গ বৈষম্য, জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। জেন্ডার ডিসক্রিমিনেশন মানে এটা কি, যে যদি জোরপূর্বক যদি ছেলে এবং মেয়েকে ভাগ করে দেওয়া হয়, তখন তাকে বলা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। যেমন ধর একটা পরিবারের মধ্যে দুজন স্টুডেন্ট আছে, ভাই বোন আছে, তারা দুজনেই হচ্ছে সমান যোগ্যতা সম্পন্ন। এবার তারা মাকে বললো বা বাবাকে বললো, প্যারেন্টকে, যে আমরা পড়াশোনা করতে চাই। তখন কি হয়, বোনের ক্ষেত্রে ঘরে থাক, আর ছেলেকে বলা হয় বাইরে পড়তে যা। এই যে ডিফারেন্সটা করা, মানে এই যে আমরা ভাগ করে দিলাম, ঠিক আছে, একেই বলা হচ্ছে কি লিঙ্গ বৈষম্য। মানে ছেলের জন্য বাইরে পড়তে যাবে আর মেয়ের জন্য ঘরে থাকবে। এই তখন মেয়েটার মনে কষ্ট হচ্ছে যে আমি তো পড়াশোনা করে আমি সেম নাম্বার নিয়েছি, আমি তো পড়াশোনা অনেক ভালো পারি, আমি তো ঘরের লোকের অনেক কাজ করি, তাহলে আমার ভাইকে কেন পাঠানো হলো, দুজনকে পাঠানো হোক। এই যে জোরপূর্বক ভাগ করে দিয়ে। আবার ধর নাইট গার্ডের ডিউটি দেখবি ছাত্রীদেরকে মানে মেয়েদেরকে নেই না, ছেলেদেরকে নেই। আবার ধর হচ্ছে হোস্টেলের ওয়ার্ড বয়, বা সাপোজ ধর হচ্ছে রাজমিস্ত্রির কাজ, এখন তো অনেক মেয়েরা কাজ করে, কিন্তু এই লেবার বা রাজমিস্ত্রির কাজ করা বা ইঞ্জিনিয়ারিং কাজ করা, মানে যেগুলো বড় বড় মানে বড় বড় ক্ষেত্রে কাজ করা, যখন ছাত্রীদেরকে বা মেয়েদেরকে কম প্রেফারেন্স দেওয়া হয়, ছাত্রদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। এই যে জোর জবস্তি যে মানে হচ্ছে লিঙ্গের জন্য ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে। যেমন ধর একটা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানিং হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কারা প্ল্যানিং করে, ছেলেরা প্ল্যানিং করে, মেয়েরা কি করে প্ল্যানিং করে না, হয়তো করতে পারে, সেম ভাবে করতে পারে, বেটার করতে পারবে, কিন্তু তা সত্ত্বেও কি করা হয় যে না এই মেয়ে পারবে না। এই যে তার লিঙ্গটা দেখে তাকে তাকে যে আলাদা করে দিলাম, তাকেই বলা হচ্ছে কি জেন্ডার বা লিঙ্গ বৈষম্য, ঠিক আছে, বোঝা গেল। এটা কিন্তু সেক্স বৈষম্য লিখিনি আমি, জেন্ডার বৈষম্য সমাজ করছে, ঠিক আছে। সেক্স কিন্তু বায়োলজিক্যাল, এটা আগে বলে দিয়েছি। জেন্ডার ডিসক্রিমিনেশন, ইনইকুয়ালিটি, এটা কিন্তু খুব পরীক্ষা পড়তে পারে। আবার এখান থেকে কোশ্চেন পড়তে পারে জেন্ডার ডিসক্রিমিনেশন প্রতিকারগুলো কি কি, তার ফলাফলগুলো কি কি, মানে আমি কোশ্চেন লিখে দিচ্ছি, এর থেকেও ডিফারেন্স কোশ্চেন ভিতর থেকে আসতে পারে, আমি লিখিনি, মুখে বলে দিচ্ছি, তোরা দেখে নিবি, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে কি আছে দেখ, এরপরে আছে কি ওয়ার্ক প্লেস, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই লিখে নিই পাশে। ওয়ার্ক প্লেস ডোমেস্টিক ভাইলেন্স বা ওয়ার্ক প্লেস সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ঠিক আছে। কর্মক্ষেত্রে বা ওয়ার্ক প্লেসে লিঙ্গ বৈষম্য বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণগুলো কি কি। ওয়ার্ক প্লেস মানে কর্মক্ষেত্রে, ধর
একজন অফিসে জব করতে যাচ্ছে একজন মেয়ে, এবার তার কি কি সমস্যা হতে পারে? সাপোজ ধর ওয়ার্ক প্লেসে কি হয়, তাকে রাত্রে তাড়াতাড়ি করে ঘরে আসতে হয়, দেরি, তখন কি হয় তার রাস্তাঘাটে তার সমস্যা হতে পারে। আবার ওয়ার্ক প্লেসে কি হয় যে যদি কোনো ওয়ার্ক প্লেসে লেডিস টয়লেট না থাকে তখন তাকে সমস্যায় পড়তে হয়, ঠিক আছে? মানে ওয়ার্ক প্লেসে বৈষম্য এগুলো হয়। আবার ওয়ার্ক প্লেসে কি হয় যে একজন ছাত্র গেছে একজন ছাত্রী গেছে, দুজনেই জব ইন্টারভিউ করতে গেছে, তাকে হয়তো ফিল্ড সার্ভে কাজ হবে, তখন দেখবি ছাত্রকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়, ছেলে বলে সে বেশি খাটতে পারবে বলে, ঠিক আছে? আর ওয়ার্ক প্লেসে কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিভাবে হয়, এটা কিন্তু পরীক্ষায় পড়তে হয়, এটা পড়তে পারে না এটা পড়তে পারে, যে কোনো একটা কিন্তু পড়তে পারে পরীক্ষায়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট ওয়ার্ক প্লেসে কিভাবে হয়, কোনো একটা ছাত্রী বা কোনো একটা মেয়ে, কোনো একটা ফিমেল যদি হচ্ছে ওয়ার্ক প্লেসে যায় মানে কাজ করতে যায়, তখন কি করতে পারে, তার ক্ষেত্রে হচ্ছে মানে অফিসের যে আরো স্টাফ গুলো আছে তার প্রতি খারাপ নজর, বা তাকে টোন কাটা, তাকে হচ্ছে মানে কোনো রকম বিরক্ত করা, তার প্রোফাইলে গিয়ে মেসেজ করা, মানে এইরকম সমস্যার মধ্যে মেয়েরা প্রায় খেতে পারে। আবার ধর সে বাড়ি ফিরছে, তাকে রাস্তাঘাটে সমস্যায় পড়তে হয়, মানে ওয়ার্ক প্লেসে গেলে কিন্তু অনেক, মানে আমি ক্রাইম পেট্রোল বা যদি কেউ ডেটা নিয়ে দেখিস দেখি ওয়ার্ক প্লেসে অনেক ছাত্রীদের অনেক মেয়েদের ক্ষেত্রে অনেক সমস্যাগুলো হয়, তো এইগুলো হচ্ছে পড়তে হবে। আর এই ওয়ার্ক প্লেসের যে মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় তার জন্য কি কি প্রতিকারগুলো আছে, কোন কোন আইন, পিওএস যে আইনটা আছে, এই পিওএস আইনটা কিভাবে কাজ করে এটা পড়তে হতে পারে। রাইট ডাউন এটা বলে দিচ্ছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, লিঙ্গ বৈষম্যের মাধ্যমগুলো কি কি আমি একটু আগে বললাম, যে কারা কারা লিঙ্গ বৈষম্য কিভাবে করে এটা। আচ্ছা, জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার স্টেরিওটাইপ বাংলা মানে হচ্ছে লিঙ্গগত বাঁধা ধরা বা লিঙ্গগত ছক বলা হয়, ঠিক আছে? জেন্ডার স্টেরিওটাইপ মানে কি, স্টেরিওটাইপ মানে বুঝতে হবে যে শুরু থেকেই যেটা জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হয় তাকে বলা হচ্ছে লিঙ্গ স্টেরিওটাইপ। যেমন সাপোজ বললাম যে জন্মানোর পর থেকে মানে হচ্ছে মেয়েদেরকে কি করা হয়, যে মেয়ে হয়েছে মানে তাকে অন্যের পরের ঘরে যেতে হবে, বাসন মাজতে হবে, এই যে একটা যে ট্যাগ লেগে যাওয়া, ট্যাগ লেগে যায়, এই ট্যাগটাকে বলা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। মানে আমি অলরেডি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি মানে আমাকে বাসন মাজতে হবে, যতই পড়াশোনা করি, এটা কথা আছে না যে যতই পড়াশোনা করে খুন্তি লাড়তে হবে, এই যে বাঁধা ট্যাগ দিয়ে দিও। আর ছেলে হলে কি হবে, ছেলেকে বাইরে কাজে যেতে হবে, সংসারে ভার দেখতে হবে, বাবা মা সেবা করতে হবে, এই যে ট্যাগ দিয়ে দিবা, মানে ট্যাগটাকে বলা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। অনেকে দেখবি অনেক পরিবারে যে মেয়ে জন্মগ্রহণ করে ফেলে গিয়ে তাকে অপয়া মানে বলা হয়, মাকে বলা অপয়া, বারবার ধরে দু তিনটা মেয়ে জন্মগ্রহণ করে ফেলেছে, ঠিক আছে? এবারে যদি প্রাচীন ভারতের ইতিহাস দেখি তখন হচ্ছে গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া হতো, মানে মেয়েদের কলঙ্ক ভাবে সতীদাহ, যত যত রাজ্যের হচ্ছে মানে খারাপ খারাপ প্রথা, এই সতীদাহ প্রথা, গঙ্গায় ভাষণ, সব মেয়েদের ক্ষেত্রেই সমস্যা, মানে মেয়েদেরকে যেমন কলঙ্ক বলে ওরা মনে করে। কিন্তু আমি বলে রাখি যে প্রোডাকশন রিপ্রোডাকশন কিন্তু মায়েরাই দেয়, তো সমাজের ক্ষেত্রেও এটা মনে রাখতে হবে যে যাতে এরকম ডিসক্রিমিনেশন না করা হয়, ঠিক আছে? কারণ ছাত্রীকেও পড়াশোনার হক দেওয়া উচিত, কারণ তারাই তো মা হিসাবে পরিচিত, তারাই তো মা হয়ে থাকবে আমাদের জন্য। তাই আমি পড়ানোর ক্ষেত্রে এটা মেসেজটা দিলাম যে এগুলো না করাটাই বেস্ট। যাকে তো এটা বুঝে বললাম যে জেন্ডার স্টেরিওটাইপ ক্লিয়ার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে উমেন মুভমেন্ট অফ ইন্ডিয়া, ভারতের নারীবাদী আন্দোলন, রেডিক্যাল মুভমেন্ট, এটা কিন্তু বলিনি, বলে দিচ্ছি রেডিক্যাল মুভমেন্ট, ভারতের নারীবাদী আন্দোলন কিভাবে হয়েছিল, তার হিস্ট্রিগুলো কি কি, কেন হয়েছিল এবং তার প্রভাবগুলো কি কি, এটা পড়তে হবে এখান থেকে। রাইট ডাউন দ্য ব্যাকগ্রাউন্ড কজেস ইন্ডিয়ান ফেমেন মুভমেন্ট, ঠিক আছে? বা ভারতের যে কোনো একটি নারী আন্দোলন, যদি কোশ্চেন পড়ে যে ভারতের যে কোনো একটি নারী আন্দোলন, চিপকো আন্দোলন লিখতে পারিস, চিপকো কিন্তু হবে, বিষ্ণু আন্দোলন কিন্তু হবে, ঠিক আছে? সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট হবে না, চিপকো আন্দোলনটা কিন্তু হবে, ঠিক আছে? ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়ন কি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটাকেও তোরা স্টল মার্ক করতে পারিস, বোঝা গেল? ওমেন এম্পাওয়ারমেন্ট মানে কি, নারী ক্ষমতা মানে কি, যে নারী যাতে স্বনির্ভর হয় ইকোনমিক দিক থেকে, সামাজিক দিক থেকে, যে নারী মানে মানে ক্ষমতা থাকে, ক্ষমতা নাকি স্টেবল, যে হ্যাঁ আমি আছি ঠিক মতো, নারী ক্ষমতা। দেখবি অনেক প্রকল্প নিয়ে আসা হয়, বেটি বাঁচা বেটি পড়া প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, এটা কি হয় নারীদেরকে স্বনির্ভর করা হয়। দেখবি অনেক গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠী লোন দেয় নারীদের ক্ষেত্রে, যদি তাকে ইকোনমিক্যালি, তাকে পলিটিক্যালি, তাকে হচ্ছে সোশ্যালি যদি স্টেবিলাইজ করা হয়, তাকে ঠিক রাখা হয়, সেটাকে বলে নারী ক্ষমতায়ন। এইগুলো কিভাবে হয়েছিল মানে এর সম্পর্কে ব্যাখ্যা, আবার ভারতের ক্ষেত্রে সমস্যা কি কি নারী ক্ষমতায়নের জন্য এটা দেখতে হতে পারে। নারীবাদ কি, ফেমিনিস্ট কাকে বলে, ফেমিনিস্ট মুভমেন্ট পড়তে পারে পরীক্ষা। ইকো ফেমিনিজম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইকো ফেমিনিজম আমি বলিনি, এটাও মানে 2024 পড়েছিল ইকো ফেমিনিজম, ইকো ফেমিনিজম, ঠিক আছে? এটাও কিন্তু তোরা পরীক্ষায় দেখতে পারিস, ঠিক আছে? ফেমিনিস্ট মুভমেন্টের নাম কি, কতগুলো র্যাডিক্যাল মুভমেন্টের নাম কি কি, গেলে কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষা দিতে পারে। সাইবার ক্রাইম, এটাও স্টার মার্ক করে রাখ, সাইবার ক্রাইমটাও ইম্পর্টেন্ট। সাইবার ক্রাইম মানে কি, ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো
মানে ক্রাইম করা হয় তাকে বলা হচ্ছে সাইবার ক্রাইম। এর অ্যাক্টগুলো পড়তে পারে, সাইবার ক্রাইম 2002 এর অ্যাক্টগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। ঠিক আছে। আচ্ছা, সাইবার ক্রাইমের যে ধরনগুলো যেগুলো আছে, মানে নারীরা কিভাবে শিকার হয়, যেমন সাইবার ক্রাইমের ধরনগুলো কি, সাইবার বুলিং, সাইবার হ্যাকিং, সাইবার আইডি হ্যাকিং, প্রোফাইল হ্যাকিং, রিভেঞ্জ পর্ন, এই যে মানে সাইবার ক্রাইমের যে ভাগগুলো আছে এগুলো হচ্ছে পরীক্ষায় পড়তে পারেন। ধরনগুলো কাকে বলে, কেন হয়, প্রতিকারগুলো কি কি, ভারতের ক্ষেত্রে কোন কোন আইনগুলো আছে, এগুলো তোদেরকে সবগুলো একসঙ্গে দেখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, মোটামুটি আমি 80% কভার করে দিই সাজেশনের। যদি 2 নম্বর কোশ্চেন সাজেশন লাগে তোরা কমেন্ট করবি, আমরা চেষ্টা করবো সাজেশনটা ভিডিও বানিয়ে দেওয়ার একটা। ঠিক আছে, ধন্যবাদ।